স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের রাজনীতিতে জোট হয়েছে অনেকবার, কখনো 18, 20, 14 কিংবা 4 দল। মূলত দলগুলোর আদর্শিক কিংবা নির্বাচনী আসন পাওয়ার স্বার্থে এসব জোটের আবির্ভাব। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও হতে পারে আরও একটি জোট। কি প্রক্রিয়ায় আর সেই জোট কতটাই প্রভাব ফেলবে আগামী নির্বাচনে, সেসব নিয়ে আজকের ভোটের ট্রেনের আলোচনা। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। শুরুতেই দেখে আসতে চাই কি প্রক্রিয়া এবং সম্ভাব্য কাদের নিয়ে আসছে আগামীর জোট। আমরা শুরুতেই দেখে আসতে চাই যে বেশ কিছু দলের সঙ্গে কিন্তু জোটটি হওয়ার কথা এবং সেই জোটগুলোর মধ্যে বলাই যায় যে যতটুকু আসলে মোটা দাগে জানা যাচ্ছে যে জামায়াতের অধীনে কিন্তু জোটটি হতে যাচ্ছে এবং এছাড়া যে ইসলামিক দলগুলো, সেই ইসলামিক দলগুলোর মধ্যে অনেকেই কিন্তু আসলে আসতে যাচ্ছে বলে কিন্তু জানা যাচ্ছে। আমরা দেখে আসতে চাই যে এবার নির্বাচনে জোট করার সম্ভাবনা বিএনপিরও কিন্তু আছে। এছাড়াও বিগত দিনে দলটি যেসব বিদ্রোহীদের নিয়ে আন্দোলন এবং সংগ্রাম করেছে তাদের নিয়েও বিএনপি একটি জোট করতে পারে এবং এই জোটে বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামপন্থী দলের ব্যাপারে আলোচনা আছে এবং এনসিপিকেও সেখানে দেখা যেতে পারে, যদিও আসলে বক্তব্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এছাড়া জামাত ইসলামী এবং ইসলামী দলকে নিয়ে বড় জোট গঠনের চেষ্টা চলছে এবং সেখানে জমিয়ত উলামা ইসলাম এবং খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ অনেকগুলো দলে কিন্তু আসলে জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে এবং কারো কারো আসলে দ্বিমত আছে। এছাড়াও এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের অ্যালায়েন্স হতে পারে, সেই আলোচনা আছে। এছাড়া জামাত, এনসিপি এবং ইসলামী দলগুলো মিলে একটি জোট কিন্তু হতে পারে এবং বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি ঐক্য হওয়ার আসলে কথা চলছে। অর্থাৎ যেহেতু আগামী নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আসলে জামায়াত কিংবা বিএনপি এবং এবি পার্টি কিংবা বাম ঘরানার যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে কিন্তু আমরা জোট হওয়ার বিষয়টি হয়তো আগামী নির্বাচনে দেখতে পারি। আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক এবং সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ডক্টর মাওলানা খলিলুর রহমান। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেনে। আমরা কিন্তু বেশ কিছু আসলে আজকে আলোচনা করব, মূলত সেসব বিষয়ের মধ্যে যে আগামীর যে জোট, সেই জোটগুলো আসলে কিভাবে আসছে এবং বিএনপির সঙ্গে আসলে নতুন করে কেউ জোটে যাচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা করব এবং জামায়াতের সঙ্গে আসলে কারা আসলে আগামী দিনে আসে। আমরা দুজনকেই পেয়েছি, দুজনকেই স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু যেতে চাই যে খলিলুর রহমান মাদানী, আপনার কাছে একটা বিষয় তো আমরা শুনতে পাচ্ছি যে জামায়াতের অধীনে যেই জোটটি হতে যাচ্ছে সামনে নির্বাচনকে ঘিরে, সেখানে মোটা দাগে বেশ কিছু দলের আসলে নাম আসছে। তার মধ্যে যেই সম্মিলিত উলামা মাশায়েখ যে পরিষদ, তার ব্যাপারেও আসলে আলোচনা আছে। আপনারা আসলে কেন আসলে জোটটি করতে যাচ্ছেন নির্বাচনের আগে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের চমৎকার আয়োজনের জন্য এখন টেলিভিশন কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমরা জানি বিগত প্রায় 16 বছর ফ্যাসিস্টের অধীনে এ দেশ একেবারে নির্যাতিত ছিল। ঠিক সেই সময়ে আল্লামা মহিউদ্দিন খান রহিমাহুল্লাহ এবং বিশেষ করে তারই আগে 2008 সালে খতিব ওবায়দুল হক সাহেব ওয়াফাতের আগেই একটা জোট গঠন হয়, ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি। এবার 2010 সালে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। মেন টার্গেট ছিল এ দেশ থেকে ইসলাম মুক্ত করার সকল ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবেলায় ওলামায়ে কেরাম সকল দল মত ঐক্যবদ্ধভাবে ময়দানে থাকবেন। এই সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ এক পর্যায়ে সম্মিলিত ইসলামী দলসমূহ নামে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এদেশে চলেছে। এরপর একের পর এক যখন ফ্যাসিস্ট সরকার এদেশে ভোট ডাকাতি করে, রাতের ভোট দিনের ভোট রাতে, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, এইরকম একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছিল। এই সব শেষে এসে 2013 সালে সবাই জানি
হেফাজতের মাধ্যমে হেফাজত মেসাকারের নামে শাপলা চত্বরে যে গণহত্যা হলো, 2019 সালে হেফাজতের উপর আবার যে নির্যাতন চললো, 2021 সালে আবার একেবারে চরমভাবে হেফাজতের নেতৃবৃন্দকে একের পর এক নির্যাতন করে ঘর ছাড়া করে মাদ্রাসা ছাড়া করা হলো এবং ইসলামের সকল দল ঐক্যবদ্ধভাবে ময়দানে ছিলেন কিন্তু অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায়। এক পর্যায়ে 2024 সালে চরমনাই পীর সাহেবের ডাকে এদেশের 24 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে পরপর দুটি জাতীয় সেমিনার হয় এবং মত বিনিময় সভা সর্বদলীয়। সেখানে আওয়াজ ওঠে কিভাবে সকল ইসলামী দল এক হওয়া যায় এবং কিভাবে এই ফ্যাসিস্টের মোকাবেলা করা যায়। আলহামদুলিল্লাহ, এদেশে যত নির্যাতন হয়েছে, ওলামা নির্যাতন, আলেম নির্যাতন, আলেমদেরকে ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝোলানো, তহমত দিয়ে এবং জুডিশিয়াল কিলিং করা হয়েছে, সারা বিশ্ব তার সাক্ষী। এক পর্যায়ে এদেশের সকল ইসলামী দল একের পর এক হওয়া শুরু করলেন এবং যখন এই 2024-এর 1 আগস্ট রাজ আইন জারি করে এদেশে ইসলামী দলসমূহকে ব্যান করার জন্য সিদ্ধান্ত ঘোষণা করা হলো, তখন এদেশের সকল আলেম ওলামা পীর মাশায়েখ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে গেলেন ছাত্র জনতার সাথে। এবং 5 সালে যখন সরকার পতন হলো, ফ্যাসিস্ট সরকারের সকল মন্ত্রীরা পালিয়ে গেল, সকল এমপিরা পালালো। এক পর্যায়ে 17ই আগস্ট এদেশের সকল দল মত নির্বিশেষে আলেম ওলামাদের যত সংগঠন আছে সমস্ত সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আহ্বান করলেন যে আমরা আগামী নির্বাচনে ইসলামপন্থী সকলেই অভিন্ন একটি বাক্স দিতে চাই। একই আওয়াজ উঠিয়েছিলেন চরমনাই পীর সাহেব হুজুর সহ বিভিন্ন ইসলামী দল। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু এদেশে খলিলুর রহমান একটা বিষয় একটু জানতে চাই যে আপনারা যদি জোটে যান সেক্ষেত্রে কি আপনাদের আসলে মূল উদ্দেশ্যটা কি? সেটা কি ইসলামিক দলগুলো এক হওয়া নাকি আসলে আগামীর নির্বাচনকে ঘিরে কিংবা আসনকে ঘিরে, কোনটা আসলে? না, ইসলামিক দলগুলো এক হয়ে নির্বাচন মানে আসন ঘিরে তো বটেই, কারণ এদেশে বড় বড় যত পলিটিক্যাল পার্টি আছে এর মধ্যে বেশ কিছু ইসলামিক দল আছেন, ইনারা সহ প্রায় সকল 1-2টা বাদে প্রায় সকল পলিটিক্যাল পার্টি কিন্তু এই ইসলামিক দলের সাথে আগেও আন্দোলন করেছেন, এখনও তারা আছেন। এবং সমমনা 12 দল যখন আন্দোলন করতো মাওলানা মহিউদ্দিন খান সাহেবের নেতৃত্বে, তখনও কিন্তু এনডিপি, এরপর ওই শফিউল আলম প্রধানের সেই দল সহ অনেকেই কিন্তু আমাদের সাথে সেদিন সমমনা 12 দলের আওতায় ছিলেন। এখন এদেশে যত পলিটিক্যাল পার্টি আছে ইনশাআল্লাহ তাআলা আগামী নির্বাচনে 2-1 বাদে সবাই কিন্তু ঐক্যজোট হবে একটি মানবিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠনের জন্য। শুধু ইসলামী রাষ্ট্র গঠন শুধু মূল বিষয় নয়, বরং একটি আদর্শিক মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এদেশের সকল দল আপনাদের এই জোটে আপনারা আসলে ইসলামিক কোন কোন দলগুলো আসছেন এবং এর বাইরে যদি আমরা বলি যেমন এনসিপি কিংবা এবি পার্টির নামও শোনা যাচ্ছে, তারা কি আসলে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে? আসলে ইসলামিক দলগুলো সাথে তো আমরা বেশি সমন্বয় করি, তবে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে অলরেডি দেশের প্রায় সকল পলিটিক্যাল পার্টি কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ এবং সমন্বয় এবং বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। বিশেষ করে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে বিভিন্নভাবে ঐক্য হওয়ার নানামুখী প্রক্রিয়া ইতিমধ্যেই দৃশ্যমান। বিশেষ করে পিআর এবং ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার প্লাস প্রয়োজনীয় সংস্কার, এইগুলোর পয়েন্টে প্রায় সকল দল কিন্তু একমত। অতএব এ ব্যাপারে সকল ইসলামিক অর্থাৎ আপনারা আসলে এই বিষয়ে আগামী নির্বাচনের আগে ইসলামিক দলগুলো যে এক হচ্ছেন সেই বিষয়ে একমত। আমরা একটু আজিজুল বারী হেলাল আপনার কাছে যেতে চাই। আমরা তো দেখেছি যে জামাতের সঙ্গে আসলে দীর্ঘ সময় আপনারা রাজনীতি করেছেন এবং জোটবদ্ধ হয়ে আপনারা আন্দোলন সংগ্রামে আমরা একসাথে এগিয়ে যেতে দেখেছি। এখন আসলে নির্বাচনের আগে সেটা কি আসলে দূরত্ব তৈরি হয়েছে জামাতের সঙ্গে?
দেখুন, যে আমরা বিভিন্ন সময়, ইতিহাসের বিভিন্ন সময় জামাতের সাথে আমাদের নির্বাচনী ঐক্য হয়েছে, রাজনৈতিক ঐক্য হয়েছে এমন কোনো কথা না। তবে যুগপৎ আন্দোলন আমরা করেছি, আবার জামাত অনেক সময় আমাদের বিরুদ্ধেও আন্দোলন করেছে, ৯৬ সাল, ৮৬ সাল এইগুলো। কিন্তু পরবর্তীতে আমরা রাজনৈতিক নির্বাচনী ঐক্য করেছি। এখন খলিলুর রহমান সাহেব যে বক্তব্যটা দিলেন, তার অনেক বক্তব্যের সাথে আমি একমত, যে গত ১৭ বছরে নির্দিষ্ট একটি ধর্ম, বিশেষ করে আমাদের প্রিয় ধর্ম ইসলামের উপরে যে আঘাত ফ্যাসিস্ট সরকার এনেছিল, সেই আঘাতের থেকে কিন্তু আমরা কেউই রক্ষা পাইনি। আমরা সবাই সেই আঘাতকে মোকাবেলা করেছি, এবং বিশেষভাবে ইসলামের উপর যে আঘাত, শাপলা চত্বরের যে ঘটনা, ওলামা মাশায়েখদের উপর যে ঘটনা, বাইতুল মোকাররমের মসজিদের ভিতর ঢুকে যে ঘটনা, তারপরে আপনার এইসব ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। অর্থাৎ ইসলাম, বিএনপি একটা প্রো ইসলামিক দল, কিন্তু আমার বক্তব্য হলো যে আজকে যারা ইসলামিক দলগুলো বলছে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি নির্বাচনের জন্য, এটা 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 করতেই পারে, এটা করাই স্বাভাবিক। কিন্তু আমি খলিলুর রহমান ভাইকে জিজ্ঞাসা করব যে দেখেন, যে ইসলামের নামে রাজনীতিতে যে আপনার অপব্যবহার চলছে, যে বিশেষ করে ডাকসু নির্বাচনে আপনি দেখেছেন যে যখন আপনার ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেলটি ছিল, আপনাদের দল মনে হয় ওই প্যানেলে ছিল, ওই জোটে ছিল, সেখানে ৩ জন ছাত্রীকে আপনারা মনোনয়ন দিলেন, সেই ৩ জনের কিন্তু হেজাব ছাড়া। আমি তখন প্রশ্ন করেছিলাম যে ইসলামে নামে যে জোট করলেন, সেখানে হেজাব ছাড়া ৩ জন ছাত্রীকে আপনারা মনোনয়ন দিলেন এবং তাদের ছবিও প্রকাশ করলেন। এ ব্যাপারে জামাতে ইসলামের কি বক্তব্য? তারা বলল যে হেজাব যেহেতু ম্যান্ডেটরি না বা ফরজ না, সুতরাং দিতে পারে। আমি তখন প্রশ্ন করলাম, এইটা ইসলামিক অন্যান্য দলগুলো কি মানে? কারণ আমরা যারা ইসলামকে চর্চা করি এবং মানি, আমরা জানি যে হেজাব আপনার ম্যান্ডেটরি। তাহলে আপনি রাজনীতির কারণে, আপনার রাজনীতির সুবিধার কারণে হেলাল ভাই, আমার একটু জানতে চাওয়া যে আসলে সেটা আসলে প্রশ্নটা কাদের প্রতি ছিল এবং উত্তরটা কাদের থেকে পেয়েছেন? আমি জামাত ইসলামকে বিশেষ করে বলতে চাচ্ছি যে, এবং এখানে যেহেতু ঐক্য হচ্ছে, যে আপনার নির্বাচনী একটা ঐক্য করবে সমস্ত ইসলামিক দলগুলো, সুতরাং আমি মনে করি যে ইসলামের সমস্ত ম্যান্ডেটরি বা ফরজ যে বিষয়গুলো আছে, অব্লিগেটরি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর সাথে কি কখনো আপোষ করা যায় রাজনীতির খাতিরে? যেটা ডাকসুতে জামাতে ইসলামী ছাত্র শিবির করলো, এটা কি আমাদের ইসলামী আন্দোলন, চরমনার পীর সাহেব এটা কি মনে করেন যে হেজাব ছাড়া একটা নারী আপনাদের প্যানেলে থাকতে পারে? কারণ ইসলামে আমরা জানি, আমার সাথে খলিলুর রহমান সাহেব এক হবেন, যেটা ম্যান্ডেটরি। এখন আপনি নাম দিবেন ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র শিবির বা জামাতে ইসলামী, কিন্তু আপনি ওইখানে ইসলাম না, অন ইসলামিক একটা কাজ করবেন, তাহলে তো ধর্মের অবমাননা হলো, একই সাথে ধর্মের একটা রাজনৈতিক অপব্যবহার হলো। এটা তো জনগণ কখনো মেনে নেবে না। আজকে যদি বলতেন যে বাংলাদেশ জামাতি দল বা বাংলাদেশ ছাত্র শিবির, তাহলে আপনি হেজাব করেন না করেন এ বিষয়ে আমি প্রশ্ন তুলতাম না। যখন ইসলামের নামটা বলছেন, তখন ইসলামের সেই আপনার ম্যান্ডেটরি বা ফরজ বিষয়গুলো তো আপনাকে মানতে হবে। সুতরাং এটাই বলছি, আপনি ইসলামকে, জামাতে ইসলাম যেভাবে এক্সপ্লয়েট করছেন, যেভাবে আপনার অপব্যবহার করছেন, এটা কি আমাদের চরমনার পীর সাহেবের যে দল বা অন্যান্য ইসলামিক দল? কিন্তু হেলাল ভাই, এটা আমরা তো নানা সময় এটাও শুনেছি যে তাদের পক্ষ থেকে আসলে আমাদের যখন প্রশ্নটা ছিল যে আপনারা হিজাব চাপিয়ে দিবেন কিনা, তারা বারবার বলছে যে আসলে আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। না, আপনি আমার উপর চাপাচ্ছেন না, কিন্তু আপনার দলের যে কর্মীগুলো, আপনি যাদেরকে নমিনেশন দিচ্ছেন, আপনি যাদেরকে কর্মী বানাচ্ছেন, তাকে যদি আপনি হিজাব ছাড়া তাকে আপনি নমিনেশন বা তাকে আপনি দলে নেন,
তাহলে আপনি কি নাম দিতে পারেন যে এটা ইসলামী ছাত্র শিবির বা জামাতে ইসলামী বাংলাদেশ বা ধরুন ইসলামী আন্দোলন বলতে পারেন? আপনি যখন ইসলাম বলছেন তখন তো আপনাকে অন্তত ইসলামিক রীতিনীতিটা মেনে চলতে হবে। আমি সেটাই বলছি। হেলাল ভাই, আমি কিন্তু একটু আমরা খলিলুর রহমান মাদানী কিছু বলতে যাচ্ছেন অনেকক্ষণ ধরে, একটু শুনতে চাই। খলিলুর রহমান একটু বলেন। জি ভাইজান, এখানে ইসলামী আইনের, আমি আবার কিন্তু ইসলামী আইনে পিএইচডি করা, ইসলামী আইনের একটা মূলনীতি হলো কোরআন মজিদে বলাই হয়েছে লাকুম দীনুকুম ওলিয়া দিন। তার মানে এই কোরআনের আয়াতের তাফসিরে বলা হচ্ছে লাকুম শিরকুকুম, যারা অমুসলিম তারা তাদের অমুসলিম বিধান অনুযায়ী জীবনযাপন করবে, আর আমরা মুসলিমরা মুসলিমদের বিধান অনুযায়ী চলবো। কোনো মুসলিম নামধারী কোশ্চিন কালেও হিজাব ছাড়া চলতে পারবে না, তাদের উপরে ফরজ। আবার ইসলামী শরিয়তের আইন হলো ওমর রাদিয়াল্লাহু আনহু রাজ আইন জারি করেছিলেন সালামাতা আকাইদিহিম ওয়া কানাইসিহিম। ইসলামী দেশে অমুসলিমরা সম্পূর্ণ সামাজিক, নৈতিক, মানবিক এবং ধর্মীয় নিরাপত্তা নিয়ে বসবাস করবে। অতএব যে শিবিরের প্যানেল হোক আর জামাতের প্যানেল হোক, অমুসলিমরা সেখানে অবশ্যই তাদের পূর্ণ স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের ধর্মে যা আছে তাই নিয়ে তাদেরকে থাকার সুযোগ করে দেওয়া মুসলিমদের জিম্মাদারি, দায়িত্ব। এজন্য মদিনার সনদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে মদিনার সনদ। খলিলুর রহমান, একটু জানতে চাই যে এর মানে আসলে আপনারা কি মানে বিষয়টা পরিপূর্ণ স্বাধীনভাবে দিতে চাচ্ছেন, কিংবা হিজাবের যে ব্যাপারটা আসলে বারবার আসছে সেটা কি আসলে আপনারা চাপিয়ে দিবেন কিনা? না না না, মুসলিমদেরকে অবশ্যই হিজাব, যারা যারা মুসলিমদেরকে হিজাব পড়তে হবে, কিন্তু অমুসলিমদেরকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আবার এটা তো শরিয়াতের বিধান অন্যদের উপরে, হ্যাঁ শরিয়াতের ওই সমস্ত বিধান অন্যদের উপরে কার্যকর করা হবে যেগুলো সামাজিক দণ্ডবিধি। যেমন চুরি করলে চুরির শাস্তি মুসলিমদের যা, অমুসলিমদেরও সেই একই শাস্তি হবে, কিন্তু তাদের ধর্মীয় বিধান যেগুলো সেগুলো তাদেরকে নিরাপদে নিশ্চিন্তে করতে দেওয়া মুসলিম সমাজের, মুসলিম নেতৃবৃন্দের অবশ্যই তাদের উপরে জিম্মাদারি বর্তায়। সেই কারণে আমরা লক্ষ্য করি সারা বিশ্বের মধ্যে সর্বাধিক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ। ঠিক আছে, আপনার থেকে আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যেতে চাই। হেলাল ভাই, একটা বিষয় আসলে আমরা মূলত কথা বলছি জোট নিয়ে, যেখানে আসলে একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক দলগুলো যদি জামাত ইসলামী তাদের মধ্যে নিতে চায়, তাহলে বিএনপির আসলে চেষ্টাটা কি? ইসলামিক দলগুলো তো আমরা অনেকগুলো দেখি, আপনারা কি আসলে তাদেরকে কাছে টানার জন্য চেষ্টা করছেন কিনা? দেখেন, যখন নির্বাচনকে সামনে রেখে অবশ্যই জোট হবে, এটাই সারা দেশের প্র্যাকটিস। সুতরাং অন্য যে দলগুলো আছে, ইসলামিক দল বলেন আর ইসলাম দল না, এমন দলের সাথে আমাদের জোট হওয়া স্বাভাবিক। এটা আপনি এখন ভেরি আর্লি টু কমেন্ট। যে তবে আমি ওই যে খলিলুর ভাইয়ের সাথে যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যে বিভিন্ন কোরআনের আয়াত দিলেন এইগুলোর সাথে আমি ব্যাখ্যা নিয়ে আমার অনেক দ্বিমত আছে। যে লাকুম দিনুকুম ওলিয়া দিন, এটা তো কাফের দেশ তিনি বলেছিলেন, কাফেরদের ধর্ম কাফেরের, আমার ধর্ম আমার। তো এখন আপনার এই যে আপনি যে প্যানেলটা দিলেন সেখানে তো নিশ্চয়ই কোনো কাফেরকে আপনি প্যানেলের অংশগ্রহণ দিতে পারেন না, এবং দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, কিন্তু আপনি নাম ইসলাম ব্যবহার করতে পারবেন না। আমি সেইটা বলছি। এখন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আগামী রাজনীতিতে আপনার সবচেয়ে বড় কোশ্চেন আপনার এই কে কার সাথে অ্যালায়েন্স করলো এইটা বিষয় না, বড় কোশ্চেনটা হলো নির্বাচনটা আমাদের হতে হবে ২৪-এর গণ অভ্যুত্থানের স্বার্থে, ২৪-এর গণ অভ্যুত্থানের সফলতার জন্য। এখন আপনি সেই নির্বাচনের আগে একটা রাজপথে আন্দোলন দিলেন, ৮ দফার আন্দোলন দিলেন, তাহলে তো আমাদের যে ঐক্যমত কমিশনের সাথে যে বৈঠক করছে সেই বৈঠকের সাথে একটা পরিহাস করা হলো না? আপনি বৈঠকে এখন তার বৈঠকে থাকার আপনার নীতিগত বৈধতা আর থাকে না, যেহেতু আপনি রাজপথে আন্দোলনে চলে গেলেন যে পিআর না মানলে আপনি নির্বাচন করবেন না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে পতিত ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা,
তিনি যে বলছেন যে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না, তার মানে আপনাদের যে পিআর ছাড়া নির্বাচনে যাবেন না এবং আন্দোলন করবেন, তাহলে হাসিনার সেই শব্দের প্রতিধ্বনি কি আপনাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না? সুতরাং আপনারা ওই ইসলামিক জোট ঐক্যবদ্ধ হন। আমরাও চাই আমরা সবাই মিলে একটা ফ্রুটফুল নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন, একটা কম্পিটিটিভ নির্বাচন করুন। কিন্তু সেই নির্বাচনকে যখন আপনারা বাধাগ্রস্ত করবেন, অর্থাৎ হেলাল ভাই বলতে চাচ্ছেন যে একটি বিরূপ প্রতিক্রিয়া আসলে দেখা যাচ্ছে যে আগামী যে নির্বাচন কিংবা যে ঐকমত্য কমিশনের সঙ্গে যে আলোচনা, তার বাইরে গিয়ে আসলে আন্দোলনের যে বিষয়টি সেটা আসলে একটি বিরূপ প্রতিক্রিয়ায় দেখা যাবে বলে মনে করছেন। আপনারা যুক্ত থাকবেন, আমাদের সঙ্গে আলোচনা করব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি জোট নিয়ে। সরাসরি যুক্ত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সম্মিলিত ইসলামী দল সমূহের সমন্বয়ক এবং সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ডক্টর মাওলানা খলিলুর রহমান। আমরা দ্বিতীয় পার্টে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু যেতে চাই খলিলুর রহমান মাদানী আপনার কাছে। একটা বিষয় আসলে, আপনারা যেহেতু জামাতের সঙ্গে জোটবদ্ধ হতেই যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা আরও বেশ কিছু দলের আসলে নাম কিন্তু শুনেছিলাম, যেমন এবি পার্টি কিংবা এনসিপির ব্যাপারে একটি বড় কথা এসেছে। কিন্তু যে যুগপৎ আপনারা যে 18 তারিখটা আন্দোলন করবেন পিআর পদ্ধতির জন্য, সেখানে আসলে এনসিপিকে আমরা দেখছি না, অর্থাৎ তারা কি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না? দেখুন, পিআর পদ্ধতি নিয়ে প্রায় সকল দলই, ম্যাক্সিমাম দল আমরা বলবো, একেবারে 7% দলই কিন্তু পিআর পদ্ধতির উপরে একমত হয়ে তারা ঐকমত্য কমিশনে বলে এসেছেন। এবং আমার হেলাল ভাই যে বললেন যে না, এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, না, বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই পড়বে না। কারণ পিআরের উপরে যদি দেখা যায় যে কিছু বিরোধিতা আসে, তাহলে রেফারেন্ডাম দিয়ে মানে এসে গণভোটের আয়োজন করা যেতে পারে। আর নির্বাচন বিরোধিতা বা নির্বাচন বানচালের চক্রান্ত, এই অভিযোগ মনে হয় দেওয়া ঠিক হবে না। কারণ নির্বাচন অবশ্যই হতে হবে, গণতান্ত্রিক নির্বাচিত সরকার অবশ্যই দেশের জন্য প্রয়োজন, এবং অনির্বাচিত সরকারকে বেশি দিন থাকতে দেওয়া বা কোনো অপশক্তি আবার জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতন চেপে বসবে, এই সুযোগ কখনো দেওয়া আদৌ বুদ্ধিমানের কাজ হবে না, এবং কেউ এটা চাচ্ছেও না। তবে কাঙ্ক্ষিত সংস্কার, পিআর এবং দৃশ্যমান ওই ফ্যাসিস্টদের বিচার, এটা আদায় করার জন্য এই আন্দোলন। মূলত এই আন্দোলনে আশা করি প্রায় সকলেই একমত আছেন এবং অবশ্যই একমত থাকতে হবে। আমরা হিলাল ভাইকে অনুরোধ করব, অবশ্যই আমরা সবাই যেহেতু জুলুমের শিকার ছিলাম, সবাই যেহেতু আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, একমত হয়ে দেশ গঠনে, মানবিক সমাজ গঠনে সকলকে ঐক্যমত হওয়া। কারণ হলো, যদি এই সন্ত্রাস চাঁদাবাদী অক্ষুণ্ণ রেখে এবং ওই সমস্ত ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার না করলে তো আবার সেই আগের মতনই সর্বনাশা নির্বাচন হয়ে যাবে, এবং রাতের ভোট দিনের ভোট রাতে আবার শুরু হতে পারে, আবার মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভোট। খলিলুর রহমান মাদানী, একটা বিষয় একটু জানতে চাই যে আপনারা যেহেতু অনেকগুলো ইসলামিক দল একীভূত হচ্ছেন, একটি ছাতার আওতায় আসছেন, সেক্ষেত্রে যদি আপনারা আসলে আগামীতে ক্ষমতায় যান, তাহলে দেশের জন্য কি করবেন আপনারা? প্রথমত হলো যে ইসলামী দলসমূহ যদি বাংলাদেশ জামাতে ইসলামী সহ এদেশের সকল ইসলামী দল ঐক্যবদ্ধ এখন পর্যন্ত যে অবস্থায় আছেন, এটার উপরে টিকে থেকে যদি তারা জনগণের ম্যান্ডেট পেয়ে যান, তাহলে, এবং পেয়ে যাওয়াটা দরকার এদেশের জন্য, কারণ মানুষ অনেক কিছু দেখেছে কিন্তু ইসলামী শাসন দেখেনি। সে কারণে এটির কারণে যদি এটার সুযোগ হয়, অবশ্যই দুর্নীতি মুক্ত করার জন্য প্রথম পদক্ষেপ হবে, সন্ত্রাস মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন 5 বছরের মধ্যে এদেশে দারিদ্র্য মুক্ত করা সম্ভব,
এবং আমরা দেখি স্বাধীনতার পর থেকে সরকার বদল হয়েছে, কিন্তু দেশের উন্নয়ন কতটুকু হয়েছে এবং আমাদের আশেপাশে যারা স্বাধীন হয়েছে বিশেষ করে, এবং মালয়েশিয়ার দিকে যদি তাকাই, এমনকি ছোট ছোট দেশ তারাও কত চমৎকারভাবে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য যতটুকু সুযোগ পেয়েছে, আমাদের এখানে জাতীয়ভাবে এটিকে এস্টাবলিশ করতে হলে ইসলামী শক্তিগুলো যেভাবে ঐক্যমত এখন পর্যন্ত আছেন, আল্লাহর রহমত আমরা কামনা করি এভাবে থেকে অবশ্যই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত একটি মানবিক সমাজ গঠিত হবে এবং সকলের সমান সুযোগ যাতে ইসলামী দল, অর্থাৎ ইসলামী দলগুলো মিলে আপনারা একটি উন্নত রাষ্ট্র আসলে গঠন করতে চান। আমরা একটু হেলাল বাড়ি আপনার কাছে একটু যেতে চাই যে যেহেতু যদি ইসলামিক দলগুলো মিলে একটি জোট হয়, সেক্ষেত্রে কি আসলে বিএনপির জন্য সেটা আসলে কতটা চাপ তৈরি করতে পারে? বিএনপি তো ইসলামের বাইরের কোনো দল না, অতএব এটা কোনো চাপের ব্যাপার না। আমার প্রশ্ন হলো, জামাতে ইসলামী এই পর্যন্ত যে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের সাথে জড়িত পত্রপত্রিকায় যে বিভিন্নভাবে আসছে, বিশেষ করে ইসলামী ব্যাংক পুনর্দখল করা, তারপরে আপনার বিভিন্ন স্কুল কলেজ দখল করা, এবং রাজশাহীতে আপনি দেখেছেন চাঁদাবাজের তালিকায় জামাত ইসলামের নাম আসা, বিভিন্ন জায়গায় জামাত চাঁদাবাজি এবং দুর্নীতির সাথে জড়িত, এবং জামাতের একটা অতীত স্টিগমা, একটা হিস্ট্রি আছে যেটা আপনার ট্রিজন অফেন্স, মানে দেশদ্রোহী। এখন আমাদের অন্য ইসলামিক ভাইরা এই চাঁদাবাজি, এই দুর্নীতি, এই অপশক্তিকে কি ইসলাম মনে করেন? কিন্তু হেলাল ভাই, ইসলামী ব্যাংকটা তো আমরা যতটুকু জানি যে জামাতের, তাহলে সেইটা যদি আবার তারা নিয়ন্ত্রণে নেন, সেটা কি আসলে দখল হবে? না না, আমি সেজন্য তো গভর্নমেন্ট আছে, সেজন্য সরকার ছিল। আপনার নিজের জায়গা যদি আওয়ামী লীগ দখল করে, আপনি কার কাছে যাবেন? আপনি নিজের শক্তিতে দখল করবেন না আপনি সরকারের কাছে যাবেন? তখন তো একটা এক্সিস্টেন্স গভর্নমেন্ট ছিল, আপনি গভর্নমেন্টের কাছে না নিয়ে নিজেই দখল করলেন। এবং এরকম অনেক স্কুল কলেজের কথাও আমরা জানি। ইভেন যে ঘাট মাঠ হাটের বিভিন্ন চাঁদাবাজি, বিশেষ করে আপনার সিলেটের সাদা পাথর, আপনার টেকনাফে, আপনার তারপরে পটিয়ায়, আরো বিভিন্ন জায়গা, আমি জামাতের চাঁদাবাজির কথা আসছে পত্রপত্রিকা এবং আমরা জানি। সে এখন এটার সাথে কি ইসলামের অন্য যে দল, যাদের বিরুদ্ধে এখনো আমরা কোনো অপবাদ শুনিনি, যারা ইসলামের সৌন্দর্যের দিকটা তুলে ধরেন, তারা কি এই ইসলামের এই এক্সপ্লয়েট যারা করে তাদের সাথে ঐক্যমত হবেন? তাহলে কি ইসলামকে আপনি দূষিত করছেন না? আরেকটি কথা আপনাকে একটু বলি, যে দেখেন যে আজকে বাংলাদেশের রাজনীতিতে যে এতদিন ছিল মারামারি, হানাহানি, দস্যুতা, এটা আমি স্বীকার করছি, কিন্তু এখন কি শুরু হয়েছে বাংলাদেশে? আপনার জামাত ইসলামীর আপনার ভার্চুয়াল জগতে, অর্থাৎ ইন্টারনেটের জগতে তারা যে বট বাহিনী তৈরি করেছে, যে মানুষকে অশ্লীল অসভ্য ভাষায় গালিগালাজ করা, যেমন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারিয়া বলে যে মেয়েটা রিড করেছিল, তাকে জামাত ইসলামের একটা নেতা গণধর্ষণ করার হুমকি দিল। এটা কি ইসলামিক আন্দোলন মেনে নিবে যে গণধর্ষণ করা একটা জামাত ইসলামী বলছে? কিন্তু হেলাল ভাই, একটা বিষয় আমরা তো সেখানে দেখেছি যে যিনি জিএস নির্বাচিত হলেন ফরহাদ, তিনি আসলে সরাসরি বলেছেন যে যদি তিনি তাদের কর্মী হয় কিংবা তাকে আসলে আইনের আওতায় আনার ব্যাপারে তিনি কিন্তু বলেছেন। তাহলে বিষয়টি কি সমাধান নয়? না না, এইটা আপনি আইনের আওতায় আনান, আপনি সেটা তো আইনের আওতায় আনা হয়নি, কিন্তু এই গালিগালাজ করা কি ইসলাম পারমিট করে? যে আপনি এই যে আমি এখন টকশো করছি, এটা আপনারা ইউটিউবে দিবেন, দেখবেন ইউটিউবের পরে বট বাহিনী কিভাবে আপনার চরিত্র হনন করা, আপনার কথাকে বিকৃত করা, বিভিন্নভাবে আপনাকে আক্রমণ করবে। এই যে বাংলাদেশে আগে যে আপনি হানাহানির রাজনীতি ছিল, তার থেকে বড় হয়ে গেল এখন যে আমরা যে ভার্চুয়াল জগতে কথা বলি, আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আপনার অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করে। এইটা কি আপনার ইসলামের কোন সৌন্দর্যের সাথে এটা পড়ে? অর্থাৎ আমার দৃঢ় বিশ্বাস, আজকে যে ইসলামিক দলগুলো ঐক্য করছে, সমস্ত ইসলামিক দল কিন্তু ঐক্য করেনি, মাত্র 3টি ইসলামিক দল। অবশ্যই জামাত ইসলাম যেভাবে ইসলামকে এক্সপ্লয়েট করে, ইসলামকে রাজনৈতিক অপব্যবহার করে, এই ঐক্য কখনোই টিকবে না। কারণ ইসলামের যে মানবিকতা, ইসলামের যে সৌন্দর্য, এটার সাথে জামাত যায় না। আমি জামাতের ইসলাম যায় না। আমার সেই ভাষা নিয়ে হেলাল ভাই,
একটা বিষয় একটু জানতে চাই যে আমরা বিশ্ববিদ্যালয়ে যেমন দুইটি নির্বাচন কিন্তু দেখেছি, ডাকসু এবং জাকসু, দুইটাতেই আসলে ছাত্র শিবিরের একটি জয় জয়কার দেখতে পেয়েছি। সেই বিষয়টা কি আসলে আপনি যেহেতু বলছেন যে ইসলামকে নিয়ে তারা আসলে রাজনীতি করছে, সেটা কি আসলে আগামী জাতীয় নির্বাচনে একটি প্রভাব হতে পারে কিনা, কিংবা তারা কি কোনোভাবে ক্ষমতায় চলে আসতে পারে জামাত? না না না, যদি একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সেই নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে মানুষ অবশ্যই সৎ এবং সততার পক্ষে, দক্ষ লোকের পক্ষে যারা দেশটা পরিচালনা করতে পারবে তাদের ভোট দিবে। এখন ডাকসু এবং জাকসু নির্বাচন দেখেন, ডাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আমরা করেছি। ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেই নির্বাচনকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু জাকসু নির্বাচন তো একদম আপনার জালিয়াতি এবং চালিয়াতির শেষ নেই। যেই নির্বাচনের ৮,০০০ ভোট গুনতে ৩ দিন লাগলো এবং ভোটার লিস্টে নাম নেই এমন লোকও ভোট দিয়েছে এবং আপনার অনেক কথা বেরিয়েছে। সুতরাং এই নির্বাচনকে, জাকসু নির্বাচনকে যেভাবে জালিয়াতি করা হয়েছে, ইসলামিক অন্যান্য দলকে এটা ইসলামের দৃষ্টিতে এটা গ্রহণ করে। সুতরাং আমি মনে করি যে জাকসু এবং ডাকসুর কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জয়লাভ হয়নি। এখানে তারা একটা জোট করেছে, আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের একটা জোট। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা হয়েছে, যে গত ১৭ বছর আপনার ছাত্রলীগ ছাত্র শিবির কেমোফ্লেজ করে ছাত্রলীগের ভিতর ছিল। অতএব ১৭ বছর তারা আপনার এই ক্যাম্পাসে ছিল। এই ১৭ বছর ক্যাম্পাসে যত রকম নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলো অবশ্যই তার দায়ভার শিবিরকেও নিতে হবে, দায়ভার নিতে হবে। হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং মাওলানা খলিলুর রহমান মাদানী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। একেবারে আমরা সময় শেষ পর্যায়ে, আমরা শুরুতে আসলে দেখে আসতে চাই যে আজকে যেহেতু জোট নিয়ে আমরা আলোচনা করছি, জোট নিয়ে আসলে ভোটারদের কি কথাবার্তা আছে এবং তারা কি ভাবছে। নেত্রকোনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি, রিফাত আহমেদ রাসেল। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে জোট ভিত্তিক নির্বাচনী আলাপ। বিশেষ করে মাঠে ময়দানে ইসলামী দলগুলোর এক ব্যালটে ভোট করার ঘোষণা ভোটের রাজনীতিতে যুক্ত করেছে এক নতুন মাত্রা। এই নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছে, চলুন জেনে আসা যাক। সামনের দিনগুলোর মধ্যে ঐক্য হয়ে যদি কোনো নির্বাচনে যাওয়া হয়, সেটার বিশেষ একটা ফল আমরা আশা করতেছি, এটা উত্তম হবে। ভোটের জন্য তারা এক হইতে চাইলেও তারা এক হইতে পারবে না, আর এক হইলেও এই সবাই মিললে 15%, আমরা একবার জরিপে দেখলাম 15 থেকে 20% ভোটার আছে তাদের। তো এইটা দিয়ে তো বড় দল গঠন করতে হবে। সবাই যদি একসাথে আসে দলগুলো খুব ভালো হবে, তবে আমার মনে হয় ওদেরও ভুল হইতে পারে। তো ভুলগুলো ধরে দেওয়ার জন্য আসলে কিছু নির্দিষ্ট কাঠামো দরকার। যদি জোটে নির্বাচন হয় আর কি, তাহলে তো আমরা দেখব যে যোগ্য প্রার্থী আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা ওনাকে দিব ভোট। জোটে আমি বেশি সাপোর্ট করি না। আমি চাই যে প্রত্যেক এলাকা থেকে নির্দিষ্ট প্রার্থী হোক এবং যে প্রার্থীকে জনগণ সাপোর্ট করবে, আমাদের ইয়ং জেনারেশন সাপোর্ট করবে। জোট করলেও জোট আমরা দেখবো না, আমরা দেখবো প্রার্থী লোকটা কি সৎ কিনা। যখন জোটের রাজনীতি করে এবং একটা জোট যদি ক্ষমতায় যায়, তাহলে দেখা যাবে সেই জোটের মধ্যে যারা সবচেয়ে বড় দল এবং শক্তিশালী দল, তারাই আসলে ওইখানে প্রাধান্য বিস্তার করে। সেখানে যে অন্যান্য ছোট ছোট জোটগুলো আছে, তারা তাদের কথাগুলা বলার, তাদের কাজগুলা করার সুযোগ পায় না। নানা মনির নানা মতের মতোই জোট ভিত্তিক নির্বাচন নিয়েও সাধারণ ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ভোটের মাঠে জিততে দলগুলোর স্বাভাবিক চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয় বলে মনে করছেন অনেকে। নেত্রকোনার ভোটারদের মাধ্যমে আমরা শুনছিলাম জোট নিয়ে তাদের মতামত কি জানাচ্ছিলেন রিফাত আহমেদ রাসেল। ভোটের ট্রেনে নিব আরও একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজকে দেখে আসতে চাই যে রাজনৈতিক মাঠে ভোট নিয়ে কি আলোচনা আছে। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো
এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ভালো নির্বাচন করবার জন্য যত রকম সুপারিশ ছিল সেই সুপারিশগুলো আমলে নিয়ে এবং আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ের বাস্তবতা থেকে আমরাও সহ কিছু প্রস্তাব আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করেছি। জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান। তো রিটার্নিং অফিসার যদি তারা হয়, আমাদের কর্মকর্তারা হন, সুতরাং আমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তদারকি করার মাননীয় কমিশনের সুযোগ আছে। আমরা দেখে আসলাম ভোটের মাঠে কি কথা আছে। এবার একটু জেনে আসতে চাই যে জোট নিয়ে আসলে সাধারণ ভোটার কিংবা যারা আসলে সচেতন নাগরিক আছেন তারা কি ভাবছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বগুড়া থেকে মাজেদুর রহমান। মাজেদ, আপনার আশপাশে দেখছি আমরা যে যারা বগুড়ার ভোটার তারা উপস্থিত হয়েছেন, তারা আসলে কি ভাবছেন আগামী নির্বাচনের যে জোট সেটা নিয়ে তাদের ভাবনাটা আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ, সরকার 2026 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে কিন্তু ত্রয়োদশ নির্বাচন ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু তারা নিজ নিজভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। অনেক দলই চাচ্ছেন যে জোটবদ্ধভাবে নির্বাচন করতে, অনেকে আবার এককভাবে নির্বাচন করতে চান। তা আমরা প্রথমে জানতে চাই, এখানে সুজনের সাধারণ সম্পাদক আছেন বগুড়া জেলা শাখার, তার কাছ থেকে জানবো যে আসলে জোটবদ্ধ নির্বাচন করলে সাধারণ নাগরিকের কী সুবিধা এবং যারা এর আগে যে 4 দলীয় জোট হয়েছে, 14 দলীয় জোট হয়েছিল, সেখানে তারা কেমন সুবিধা পেয়েছেন সাধারণ নাগরিকরা। আমরা এখন চলে যাচ্ছি সুজনের সাধারণ সম্পাদক বগুড়া জেলা শাখার কাছে। ধন্যবাদ এখন টিভিকে। আজকে আমরা 5ই আগস্টের পরে পরবর্তীতে একটি সরকার আমরা পেয়েছি এবং অনেক ত্যাগের বিনিময়ে এবং অনেক রক্তের বিনিময়ে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কাছে এই সরকারের অনেক প্রত্যাশা রয়েছে, বিশেষ করে অতীতের যে কর্মকাণ্ড এবং জোট রাজনীতি যে স্মৃতি আমাদেরকে এখনও আমরা ভুলতে পারিনি এবং সব রাজনীতিবিদদেরই অবস্থান আমাদের কাছে এবং নতুন প্রজন্মের কাছেও তারা অবগত আছে এবং আমরা মনে করি বিশেষ করে তৃণমূলে কাজ করে তারা যারা এখানে আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটুকু মনে হয়েছে, নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন সরকারের কাছে অনেক কিছু তারা প্রত্যাশা করে এবং অতীতে যে কর্মকাণ্ড হয়েছে, অতীতে যে বিষয়গুলো তারা দেখেছে এবং ভোটের নামে যে প্রহসনগুলো হয়েছে এবং দুর্নীতিতে আমরা যেভাবে আমরা এককভাবে বিশ্বের দরবারে উপস্থাপন করেছি, মানে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে, এখান থেকে আমাদেরকে জাতিকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং এখানে আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে বেকার সমস্যা, তরুণদেরকে আমরা কীভাবে তাদেরকে পথ দেখাবো সেই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে এবং আমরা প্রত্যাশা করছি এই সরকারের কাছে এটা এবং আমি দেশবাসীর কাছে এটা আমি বড় জেলা কমিটির সেক্রেটারি হিসেবে এটা আমাদের কাছে একটা বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যাতে আমরা আবার আসবো। এখন আমরা চলে যাচ্ছি একজন তরুণ ভোটারের কাছে। তিনি জোটবদ্ধ যে নির্বাচন, সে নির্বাচনের মাধ্যমে সাধারণ ভোটারের, সাধারণ নাগরিকের কি কি সুবিধা এর আগে দেখেছেন কিংবা সামনে যে নির্বাচনটা হবে তারা কেমন সুবিধা চান। ধন্যবাদ এখন টিভিকে। তরুণ ভোটার হিসেবে প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আমরা বঞ্চিত হয়েছি। আমরা গত 15 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। তো এবার একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, ক্রেডিবল একটা নির্বাচন হবে বলে আশা করছি এবং আমি সহ বাংলাদেশের প্রত্যেকটা তরুণ অধীর আগ্রহে বসে আছে যে এবার আসলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমরা আসলে এমন একটা দলকে চাচ্ছি বা এমন একটা প্রার্থীকেই চাচ্ছি, সেটা আসলে দলীয়ভাবে নির্বাচন হোক বা জোটবদ্ধভাবে নির্বাচন হোক, যেটাই হোক না কেন আমরা সার্বিকভাবে চাচ্ছি যে যেন জনগণের উন্নতি সাধিত হয় এবং যেন সর্বস্তরের মানুষ যাতে বাংলাদেশে নিজেদের মাতৃভূমিতে যেন তারা সুখী সমৃদ্ধভাবে বেঁচে থাকতে পারে, ভালো থাকতে পারে, এটা আমরা আশা করছি তরুণ হিসেবে, এটা আমি আশা করছি। পাশাপাশি আমি বগুড়ার নাগরিক হিসেবে বলছি যে বগুড়াতে এই গত 15 বছর বগুড়াতে কোনো উন্নতি হয়নি, কোনো ডেভেলপমেন্ট উন্নয়নের ছোঁয়া লাগেনি। যেটুকু উন্নয়ন হয়েছিল তাও অনেকাংশে কিন্তু বগুড়া থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। তো বগুড়ার নাগরিক হিসেবে, বগুড়ার একজন তরুণ হিসেবে আমি বলতে চাই যে বগুড়ার ডেভেলপমেন্টে যারা কাজ করবে আমরা আসলে তাদেরকেই বেছে নিতে চাই বগুড়া থেকে। ধন্যবাদ। তরুণ ভোটার যিনি
এবারে প্রথম ভোট দেবেন তিনি যেটি জানিয়েছেন সেটা হলো জোটবদ্ধ কিংবা এককভাবে কোনো নির্বাচনের ওনারা চান না। ওনারা চান যেটি সেটা হলো এলাকার উন্নয়ন এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার একটা নিশ্চয়তা। এখন আরেকজন আমরা একটু প্রবীণ একজন ভোটারের কাছে যাব। তিনি 4 দলীয় জোট দেখেছেন, উনি 14 দলীয় জোট দেখেছেন, নির্বাচনে ভোট দিয়েছেন, কখনো ভোট দিতে পারেননি সেটাও জেনেছেন এবং দেখেছেন। তো ওনার কাছে জানবো আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায় জামাত, বিশেষ করে ইসলামী যে জোটগুলো তারা এককভাবে নির্বাচন করতে চায়, অন্যদিকে যারা সমমনা বিএনপি তারাও একটা জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। তা আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করলে সাধারণ মানুষের যে উপকার এবং জোটবদ্ধ নির্বাচন আগের যে কি উপকার হয়েছে কিংবা সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে কেমন প্রভাব রেখেছে সেই বিষয়টি আমরা জানবো একজন প্রবীণ ভোটারের কাছে। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমার কাছে যে প্রশ্ন রাখা হয়েছে যে জোটবদ্ধ নির্বাচন হলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে। আমরা জোটবদ্ধ নির্বাচন দেখেছি, একক নির্বাচনও দেখেছি। তো আমরা সাধারণ ভোটার যেটি চাবো সেটি হলো আমার এলাকার উন্নয়ন এবং আমার ভোট আমি যাতে নির্বিঘ্নে দিতে পারি, নির্বিঘ্নে দিয়ে আমি যাতে ভালো সেবা পেতে পারি। আমি জনগণ হিসেবে সরকারের কাছে যে সরকার আসবে সেটা জোটবদ্ধ হোক বা একক সরকার হোক, যারা দেশের উন্নয়ন করবে, যারা আমি যেহেতু বগুড়ার ভোটার, আমাদের বগুড়ার উন্নয়ন করবে এই রকম লোককে আমরা ভোট দিব, এই রকম দলকে আমরা ভোট দেব। সে জোটবদ্ধ হোক আর এককভাবেই হোক, আমাদের উন্নয়নটা আমরা দেখব। আমাদের ছেলেমেয়ের যাতে নির্বিঘ্নে তাদের মেধাভিত্তিক চাকরি হয়, যাতে আমরা নির্বিঘ্নে ভালো রাস্তায় চলাচল করতে পারি, আমরা সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটা সমাজ পেতে পারি, এই ধরনের আমরা আশা করছি আর কি। আমরা এখন আরেকজনের কাছে যাব যিনি সচেতন ভোটার, তিনিও এবারে ভোট দিতে চান। আসলে তারা চান, এখানকার সব ভোটারই চান যে নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠু থাকে তার নিশ্চয়তা এবং এলাকার উন্নয়নের নিশ্চয়তা। আর পাশাপাশি যে জোটবদ্ধ নির্বাচনের কথা বলা হচ্ছে সেইটিতে তারা কি ভূমিকা, সাধারণ ভোটার কি ভূমিকা রাখবে এমন একজন সচেতন নাগরিকের কাছে আমরা যেতে চাই। উনি কি মনে করছেন আসলে জোটবদ্ধ নির্বাচনই ভালো হবে না একক নির্বাচন, কেউ যদি কোনো দল করে তাকে বেশি সমর্থন করবেন? ধন্যবাদ। এখন টিভিকে আমি একজন সাধারণ ভোটার হিসেবে আমি চাইব ভোট কেন্দ্র, ভোটের পরিস্থিতি সব জায়গায় যেন শান্তিপূর্ণভাবে হয় এবং সাধারণ ভোটার যারা ছেলে মেয়ে নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা ভোট দিতে পারে এবং তাদের মনের মতো প্রার্থীকে তারা বেছে নিতে পারে, সেটা জোটবদ্ধই হোক আর এককভাবেই হোক। আমরা শুধু বগুড়া না, সারা দেশব্যাপী যে সরকারি ক্ষমতায় আসবে পছন্দের ভোটারকে ভোট দেবে এবং সারা দেশের যেন উন্নয়ন করতে পারে, এটাই আমি চাইব। আমরা এতক্ষণ জানলাম বগুড়ার যে সচেতন ভোটার এবং নাগরিক তাদের ভোট দেওয়ার নিশ্চয়তা চান এবং তাদের এলাকার উন্নয়ন চান, তারা বেকার সমস্যার সমাধান চান। তাছাড়া যে জোটবদ্ধ নির্বাচন কিংবা একক নির্বাচন এটি তাদের বড় বিষয় নয়, তাদের বিষয় হচ্ছে এলাকার উন্নয়ন এবং বেকার সমস্যা এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার সমাধান চান। এভাবে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তারা খুশি বলে তারা মনে করেন। তো এই ছিল বগুড়ার ভোটারের যে জোটবদ্ধ নির্বাচন না একক নির্বাচন তার যে তাদের আলোচনা সমালোচনা এখানেই তারা বলছেন। ভোটাররা যে একেবারে আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে সেটা কিন্তু মাজেদুর রহমান আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যেই কয়েকজন আসলে অতিথি যুক্ত ছিলেন, যে দুজন আজিজুল বারী হেলাল এবং ডক্টর খলিলুর রহমান মাদানী, দুজনই কিন্তু বলছেন যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু কিন্তু দেখতে চান তারা। কারণ গত 17 বছরের যেই নির্বাচন সেটা নিয়ে আসলে নানা ধরনের কিন্তু প্রশ্ন ছিল এবং বলা হচ্ছিল যে ইসলামিক দলগুলোর মাধ্যমে যদি একটি জোট আসে সেক্ষেত্রে ইসলামিক দলগুলো হয়তো কিছুটা সুবিধা পাবে এবং আগামীর যে নির্বাচন পরবর্তী ক্ষমতা সেদিকেও তারা আসলে যেতে পারে। এবং বিএনপি আসলে বিষয়টা কিছুটা চ্যালেঞ্জ দেখলেও তারাও কিন্তু মনে করছে যে ইসলামিক অনেক দলগুলো তাদের সঙ্গে হয়তো আগামীতে যুক্ত হতে পারে। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।